খুব আনন্দ হচ্ছে তাই না ছোট পাখি? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে ইগল কাকা। তোর এই আনন্দ আর বেশিক্ষণ থাকবে না। কেন কেন? আমার এই আনন্দ বেশিক্ষণ থাকবে না কেন শুনি? কারণ এখন আমি তোকে ধরে নিয়ে যাব। না না, আমাকে ধরো না, পারুল পালা। বোকা ছানা, তোকে আমি ধরবই ধরবো, পালিয়ে পার পাবি না তুই। এই বলে ঈগল পারুলের পিছু উঠতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই পারুলকে ধরে ফেলে। তুই এখন বন্দি, তোকে এখন আমার আসল আস্থানায় নিয়ে যাই। হা, 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 হা। না না, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। বাবা মা, বাঁচাও আমাকে। মা, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। ঈগল পারুলের কথা শুনে ওকে নিয়ে মানুষের গ্রামের দিকে চলতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই মানুষের গ্রামের এক নির্জন জায়গায় থাকা দুই লাউ বাড়ির সামনে চলে আসে। রমেশ বন্ধু, রমেশ বন্ধু, আমি এসেছি, বেরিয়ে এসো তুমি। আরে ঈগল, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি, আর এই দেখো একটা ছানাকেও ধরে এনেছি। আমি জানতাম তুমি এই কাজ করতে পারবে, তাই তো তোমাকেই এই দায়িত্ব দিয়েছি। দাও দাও, একে লাউ বাড়িতে বন্দি করে রাখি। তোমরা আমাকে কেন বন্দি করতে চাচ্ছ? ছাড়ো আমাকে, ছাড়ো, আমি মায়ের কাছে যাব। শুধু তোকে নয়, তোর মতো আরো অনেক পাখির ছানাকে ধরে শহরে বিক্রি করব। শহরে তোর মতো পাখির ছানার দাম অনেক। যাও একে নিয়ে, আমি এবার চলি, দেখি আরো কোনো পাখির ছানা পাই কিনা। আচ্ছা বেশ বেশ, যাও। ঈগল চলে যায়। রমেশ পারুলকে একটা লাউ বাড়িতে বন্দি করে রাখে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে পারুলের মা পারুলকে পুরো বনে খুঁজতে থাকে। পারুল, মা পারুল, কোথায় তুই? সারা দে মা, পারুল, শুনতে পাচ্ছিস? সারা দে। দিদি, কি হয়েছে? এভাবে পারুলকে ডাকছো কেন? টুনি, আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না রে। বলছো কি খুঁজে পাচ্ছ না মানে? ও কোথায় গেছে? জানি না রে টুনি, কোথায় গেছে। আমার মেয়ের কিছু হলে আমি বাঁচবো না। দিদি, কেঁদো না, ওর কিচ্ছু হয়নি, চলো ওকে খুঁজি। টুনি আর বিউটি পারুলকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। এভাবে দুদিন কেটে যায়। কনক, আই কনক যে, আমাকে বালতি বলছি। এই নে বল, দে, এবার তুই আমাকে দে। টুকি কনক যখন এভাবে খেলছিল ঠিক তখনই ওখানে ঈগল চলে আসে হাতে একটা খাঁচা নিয়ে। আর টুকি কনক কিছু বুঝে ওঠার আগেই ওদের দুজনকে ধরে খাঁচায় বন্দি করে। এই যে ঈগল কাকা, তুমি আমাদেরকে এভাবে খাঁচায় বন্দি করলে কেন? ছাড়ো আমাদের, ছাড়ো বলছি। তোদের ছাড়ার জন্য তো ধরিনি সোনামণিরা। তুমি ছানাচোর ঈগল, তাই না? আমাদের বন্ধু পারুলকে তুমি চুরি করেছো, এটা বনে সবাইকে আমরা বলে দিব। ছাড়ো, ছাড়ো আমাদের, ছাড়ো। তোরা ছাড়াও পাবি না, আর কাউকে কিছু বলতেও পারবি না। টুকি কনক ছটফট করতে থাকে। ঈগল আবারও ওদের নিয়ে রমেশের কাছে আসে আর টুকিদের রমেশের হাতে দিয়ে বলতে থাকে, নাও, আজকে এদের সব কটাকে শহরে বিক্রি করে এসো। না না, আজ শহরে যাব না, একবারে অনেকগুলো ছানাকে নিয়ে তবেই যাব। এত কম ছানা নিয়ে গেলে যাওয়া আসা থাকা খাওয়াতেই সব টাকা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো ঈগল, আমি কি বোঝাতে চেয়েছি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তাহলে যাও, আরো ছানা ধরে নিয়ে এসো। আচ্ছা বেশ, যাচ্ছি আমি। আমার কনক, টুনি, কোথায় গেল আমাদের ছানারা? আমার মৃত স্বামীর একমাত্র স্মৃতি ছিল টুকি। হে বিধাতা, তুমি আমার টুকিকে ফিরিয়ে দাও, আমি যে থাকতে পারবো না ওকে ছাড়া। টুকি মা, কোথায় হারালি তুই? ফিরে আয়। টুনি কাকলি এভাবে কাঁদতেই থাকে। বেশ কয়েকদিন কেটে যায়। বন থেকে রোজ রোজ ছানারা হারাতেই থাকে। বনে এসব কি হচ্ছে কি? রোজ রোজ কারো না কারো ছানা হারাচ্ছে তো হারাচ্ছেই। বনে কোনো ডাইনি নেই, দৈত্য নেই, হিংস্র পশু নেই, তাহলে ছানাদের এভাবে গুম করছে কে? তোমরা কি কেউ কিছু জানো? দাদা, আমরা কেউ কিছু জানলে এতদিনে হাত গুটিয়ে বসে থাকতাম না।
বরং শাস্তি দিতাম আমাদের ছানাদের ক্ষতি করার জন্য। ঠিক বলেছে টুনি, যে আমাদের কোলের ধান কেড়ে নিয়েছে, বিধাতা যেন ওদেরকে কঠোর শাস্তি দেয়। শোনো, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে বনের আর একটাও ছানা না হারায়। যাও, এবার যে যার বাড়িতে ফিরে যাও। সবাই সবার বাড়িতে চলে আসে। এভাবে দিন কাটতে থাকে। ঈগল, তুমি যে রমেশের কথা মতো বনের পাখিদের ছানা ধরে নিয়ে গিয়ে ওকে দিচ্ছ, ওকে তোমাকে টাকা দিবে? হ্যাঁ বউ, অবশ্যই দিবে। রমেশ আমাকে প্রতিজ্ঞা করেছে ও ছানাগুলোকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে যা টাকা পাবে তার অর্ধেক আমাকে দিবে আর অর্ধেক ও নিবে। সত্যি বলছো? তাহলে তো আমরা ধনী হয়ে যাব। তা কয়টা ছানা ধরেছো এতদিনে? বেশি না বউ, মাত্র 60টা ছানা ধরেছি। রমেশ বলেছে 10টা ছানা হলেই ও শহরে নিয়ে যাবে, আর তারপর আমরা টাকার উপর শুয়ে থাকবো। হা, 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 হা। আমাদের ঘর টাকায় ভরে যাবে। হা, 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 হা। আমাদের যখন অনেক টাকা হবে, আমি কিন্তু 5 গহনা কিনবো, এই বলে দিলাম। তুমি আমার একটা মাত্র বউ, তুমি 5টা নয় 10টা গহনা কিনবে। ঈগল ইগলের সমস্ত কথা টুনি জানালা থেকে শুনতে পায়। তার মানে ইগলি অপরাধী? না না, আর দেরি নয়, আমি এক্ষুনি গিয়ে সবাইকে ইগলের কথা বলবো। টুনি সেখান থেকে বনে চলে আসে আর সবাইকে ঈগলের কথা বলে। সব শুনে সবাই বেশ রেগে যায়। ওই বজ্জাত ঈগল এসব করেছে, ওকে আমি ছাড়বো না। আমিও ছাড়বো না, ওর জন্য আমি সন্তানহারা হয়েছি। চলো সবাই ওকে গিয়ে শাস্তি দেই। দাদা দিদি, তোমরা শান্ত হও। এভাবে ওকে শাস্তি দিলে আমাদেরই ক্ষতি। আমাদের ছানারা এখন অক্ষত আছে, ওরা ওদের কিছুই করতে পারেনি। আমাদের ছানাদের ফিরে পাওয়ার জন্য আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে, যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। তাহলে কি করব টুনি? আমার মাথায় যে কোনো বুদ্ধি আসছে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বল বল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা শোনো। টুনি তার বুদ্ধির কথা সবাইকে বলে। সব শুনে কালু বলে, এটা দারুণ বুদ্ধি টুনি। তুই আর বিউটি ঈগলের বাড়ির সামনে যা, আমরা মৌমাছির ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে দাদা দিদি, চলো। টুনি শুরু কর, ঈগল এদিকে আসছে। দিদি জানো, কালু দাদা কালকে 10 বস্তা সোনার মোহর পেয়েছে গো। সে কি রে, কোথায় পেয়েছে এত মোহর? বনের গভীরে নাকি একটা কুড়ে ঘর আছে, ওই কুড়ে ঘরের ভিতর মোহর দিয়ে ভর্তি। তাই? তাহলে চল চল, আমরাও যাই ওখান থেকে মোহর আনতে। হ্যাঁ দিদি, চলো চলো। টুনি আর বিউটি এসব বলে চলে যায়। এদিকে কিছুটা দূরে ঈগল দাঁড়িয়ে ওদের সমস্ত কথা শুনে ফেলে। কুড়ে ঘরে মোহর আছে? তাহলে আমার বন্ধু রমেশকে তো একবার বলতেই হয়। যাই বাবা, জলদি গিয়ে ওকে বলি। এই কথা বলে ঈগল সেখান থেকে সোজা রমেশের কাছে চলে আসে আর রমেশকে সব কথা খুলে বলে। বলিস কি রে, সোনার মোহর আছে? তাহলে আর দেরি কেন, চলো চলো, এক্ষুনি গিয়ে সব মোহর নিয়ে আসবো। চল চল, এক্ষুনি গিয়ে সব মোহর নিয়ে আসবো। ঈগল আর রমেশ লোভের বশবর্তী হয়ে বনের গভীরে টুনির বলা সেই কুড়ে ঘরের সামনে আসে। ঈগল, এটাই সেই কুড়ি ঘর, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই, চলো ভিতরে প্রবেশ করি। ঈগল আর রমেশ কুড়ে ঘরের ভেতরে প্রবেশ করে। কালু দাদা, ওরা ঘরের ভিতরে প্রবেশ করেছে। যাও জলদি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দাও। আর ঘরের ভিতরে মৌমাছি ভালো করে রেখেছো তো? হ্যাঁ, খুব ভালো করে রেখেছি। কালু বাইরে থেকে ঘরের দরজাটা বন্ধ করে দেয় আর তখনই ভেতর থেকে ঈগল আর রমেশের আর্তনাদ ভেসে আসে। ওরে মারে, ওরে বাবারে, এখানে তো কোনো মোহর নেই, এগুলো তো সব মৌমাছি। শেষ করলো রে, কামড়ে সব শেষ করলো রে, বাঁচাও। এই দরজাটা আবার কে লাগালো? এই কে বাইরে আছিস? দরজা খুলে দে, মরে গেলাম। শয়তানের দল, তোদের মরার জন্যই আমরা এই বুদ্ধি করেছি। এটা তো টুনির কণ্ঠ। টুনি বোন, বাঁচা, আমাদের বাঁচা, আমরা অন্যায় করেছি, আমাদের বাঁচা। তোদের বাঁচাবো, তার আগে বল আমাদের ছানারা কোথায় আছে? কোথায় রেখেছিস ওদের? ওরা আমার 2 লাউ বাড়িতে আছে। এবার আমাদের মুক্ত করো, আমাদের ক্ষমা করো, আর পারছি না। তোদের কোনো মুক্তি নেই, তোরা মর এখানে। দাদা দিদি চলো,
আমাদের ছানাদের মুক্ত করতে হবে। না টুনি, যাস না, আমাদের বাঁচা, বাঁচা আমাদের। টুনিরা ঈগল আর রমেশের কোনো কথাই না শুনে চলতে থাকে ওদের ছানাদের মুক্ত করার জন্য। এক পর্যায়ে টুনিরা রমেশের 2 লাউ বাড়িতে চলে আসে আর ওদের ছানাদের মুক্ত করে খুশি মনে বাড়িতে ফিরে আসে আর সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। এবার আমি কিছুক্ষণের জন্য অদৃশ্য হওয়ার ঔষধ বানিয়েছি। আমার মতো ঔষধ কোনো বিজ্ঞানী বানাতে পারবে না। এবার আমি পুরো বনের মধ্যে সেরা বিজ্ঞানীর নাম অর্জন করব। যেভাবেই হোক ওই ঔষধ আমার চাই চাই। ওই ঔষধ পেলে আমি অল্প কিছুদিনের মধ্যেই ধনী হয়ে যাব। তুমি যত বড়ই বিজ্ঞানী হও না কেন, এই কালুর বুদ্ধির সাথে কিছুতেই পেরে উঠবে না। এই কথা বলে কালু তান্ত্রিকের ঘরে যায় আর বলে, এ কি তান্ত্রিক বাবা, আপনি এখনো ঘরে বসে আছেন? ওইদিকে সেরা বিজ্ঞানী হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। তাই নাকি? কিন্তু এবার কোনো মাইকিং তো করলো না। এক্ষুনি আপনি ঔষধ নিয়ে আমার সাথে চলুন, আমি আপনাকে নদীর ওপারে পৌঁছে দিচ্ছি। তা না হলে আপনার সেরা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। কালুর কথা শুনে তান্ত্রিক ঔষধের শিশি নিয়ে কালুর সাথে চলে যায়। কি কালু, তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? আমি যে সাঁতার জানি না। আমাকে বাঁচা কালু, আমাকে বাঁচা। আপনার থেকে অদৃশ্য হওয়ার ঔষধটা নেয়ার জন্য এত চালাকি করতে হলো। এখন আপনি পানিতে ডুবে মরুন আর আমি অদৃশ্য হয়ে সব ব্যাঙ বাড়ি চুরি করতে থাকি। অন্যকে ঠকানোর ফল একদিন তুই ভোগ করবি। তোর এই চালাকির ফলে তুই একদিন অনেক কঠিন শাস্তি ভোগ করবি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তান্ত্রিক নদীর পানিতে হাবুডুবু খেতে খেতে ভেসে চলে যায়। এদিকে কালু ঔষধের শিশি নিয়ে বাড়িতে চলে যায়। এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এবার আমি এই অদৃশ্য হওয়ার ঔষধ খেয়ে অফিসের ভেতরে থাকা টাকা সবার সামন থেকে চুরি করে নিয়ে আসব, কিন্তু কেউ আমাকে ধরতেই পারবে না। একে কাণ্ড, টাকার ব্রিফকেসটা এভাবে হাওয়ায় ভেসে কোথায় যাচ্ছে? কি ভুতুরে কাণ্ড রে বাবা! কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো। তোতার চিৎকার শুনে সেখানে এক দারোয়ান চলে আসে। একে ব্রিফকেস কিনা হাওয়ায় ভাসছে? ভূত ভূত! সেই দারোয়ান ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এদিকে কালু অদৃশ্য হয়ে টাকার বিটকে চুরি করে বনের ভেতরে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই কালুর ঔষধের গুণ শেষ হয়ে যায়। আরে বাহ, এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। ভাগ্যিস তান্ত্রিক বাবার সাথে চালাকি করেছিলাম, তা না হলে এত টাকার মুখ কখনো দেখতাম না। এরপর কালু তান্ত্রিকের বানানো ঔষধ ব্যবহার করে বনের সব ধনী পাখির বাড়ি ও অফিস ব্যাংক থেকে টাকা চুরি করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। তুই আমার সব থেকে ভালো বন্ধু, তাই আমার জন্মদিনে তুই সবার আগে আসবি, কেমন? কালকে আমি তোর জন্য অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে পারুল, আমি তোর জন্মদিনে ঠিক আসবো। পারুলের জন্মদিনে তো অনেক বড় বড় মেহমান আসবে আর তারা সবাই অনেক দামি দামি উপহার নিয়ে আসবে, কিন্তু আমার কাছে তো উপহার কেনার মতো কোনো টাকা নেই। আরে আরে, নদীর কিনারে এত সুন্দর ঘাসের কলসটা এলো কিভাবে? এত সুন্দর ঘাসের কলস আমি এর আগে কখনো দেখিনি। যাই, কলসটা এখন বাড়িতে নিয়ে যাই। এই কথা বলে টুকি যেই না ঘাসের কলসিটা হাতে নেয়, তখনই ঘাসের কলসি কথা বলে ওঠে। হুকুম করো মালিক, আমি তোমার জন্য কি করতে পারি? এই
কলসিতে তো দেখছি কথা বলতে পারি, কিন্তু আমাকে মালিক বলছে কেন? আমি যার হাতে থাকি সে আমার মালিক, আর আমি হলাম জাদুর কলসি। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাই নাকি? তাহলে আমাকে পারুলের জন্মদিনের জন্য একটা উপহার দাও দেখি। সাথে সাথে জাদুর কলসি জাদু করে টুকিকে একটা ঘাসের ড্রেস এনে দেয়। ওয়াও, খুব সুন্দর ড্রেস, ধন্যবাদ কলসি। এই কলসটা আমার চাই চাই। জাদুর কলস পেলে আমাকে আর কষ্ট করে চুরি করতে যেতে হবে না। আজ রাতই হবে আমার শেষ চুরি। এরপর টুকি ঘাসের ড্রেস ও জাদুর কলসি নিয়ে বাড়িতে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর কালু অদৃশ্য হয়ে টুকির ঘর থেকে জাদুর ঘাসের কলসি চুরি করে নিয়ে যায়, আর এভাবে দেখতে দেখতে রাত কেটে দিন হয়ে যায়। কি রে মা, তুই নাকি আমাকে একটা সারপ্রাইজ দিবি? তা কোথায় তোর সারপ্রাইজ? এক্ষুনি বলছি মা, এসো আমার সাথে এসো। এরপর টুকি তার মাকে নিয়ে ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে জাদুর কলসিটা দেখতে না পেয়ে বলে, একে কালকে তো আমি এখানে ঘাসের কলসতে রেখেছিলাম, কিন্তু সকাল হতে না হতে সে কলসতে কোথায় চলে গেল? ঘাসের কলস মানে? এসব তুই কি বলছিস টুকি? ঘাসের আবার কলস হয় নাকি? হ্যাঁ মা, ঘাসেরও কলস হয়, আর সেটা কোনো সাধারণ কলস নয়। টুকি তার মাকে সব কথা খুলে বলে। কষ্ট পাস না রে মা, সৃষ্টিকর্তা যা করে আমাদের ভালোর জন্য করে। ওই কলসিটা হয়তো আমাদের সংসারে ক্ষতি ডেকে আনতো, তাই হয়তো সৃষ্টিকর্তা কলসিটা আমাদের থেকে কেড়ে নিয়েছে। ঠিক বলেছ মা, আমি বরং ঘাসের ড্রেসটা নিয়ে পারুলের জন্মদিনে যাই। কাল থেকে আমি আমার ঘাসের কলসিটা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। যে আমার ঘাসের কলসিটা নদীর পার থেকে নিয়ে গেছে তাকে আমি ছাড়বো না। যাই, আমি গুরুর কাছে যাই, গিয়ে সব কথা খুলে বলি। গুরু ঠিক আমাকে কলসিটা খুঁজতে সাহায্য করবে। এরপর পেতনি তার গুরুর কাছে চলে যায়, আর তার গুরুকে কলসি হারানোর কথা খুলে বলে। তুই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস, আর সেদিন থেকে আমি তোর কাছে চিরঋণী। তাই আমি তোকে তোর জাদুর কলসি পেতে অবশ্যই সাহায্য করব। হাপুস হুপুস গিলি গিলি, আমাদের নিয়ে চল ঘাসের কলস চোরের বাড়ি। সাথে সাথে তান্ত্রিক ও পেতনি অদৃশ্য হয়ে কালুর বাড়িতে চলে যায়। ভাগ্যিস তোকে চুরি করেছিলাম, তা না হলে এত স্বর্ণ কোথায় পেতাম। আমার কলস চুরি করা, চোর কোথাকার! এবার দেখ আমি তোর কি অবস্থা করি। এরপর পেতনি রেগে গিয়ে কালুকে একটা খরগোশ বানিয়ে দেয়। বজ্জাত কালু, লোভে পড়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, আজ আমিও তোকে ছাড়বো না। এরপর তান্ত্রিক ও কালুর উপর রেগে যায়, আর খরগোশ রূপে কালুর দু চোখ অন্ধ করে দেয়। এরপর পেতনি ও তান্ত্রিক সেখান থেকে চলে যায়। এ কি, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? হায় 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 রে, অতিরিক্ত চালাকি করলে তাকে এক সময় এত কঠিন শাস্তি পেতে হয়। এরপর কালু নিজের ভুল বুঝতে পেরে আফসোস করতে থাকে, চিরজীবন নিজের ভুলের শাস্তি ভোগ করতে থাকে। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত লোভ আর চালাকির ফল কি হতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।